গুড মর্নিং বন্ধুরা, মানালি থেকে আমার আরেকটা নতুন ভ্রমণের গল্পে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ভ্রমণের গল্পে আমরা মানালি থেকে গাড়ি নিয়ে বেরাবো হিমাচলের অন্যতম সুন্দর আর রোমাঞ্চকর এক রুটে। আমাদের যাত্রা মানালি থেকে আঞ্জানি মহাদেব, ঐতিহাসিক অটল টানেল, সন্ধ্যায় মল রোড, আর পরের দিন সকাল সকাল হিডিম্বা দেবী টেম্পল হয়ে চণ্ডীগড় রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে পারো। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে আমরা হোটেলের রেস্টুরেন্টে 9 পদের খাবার দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই। খাবারগুলো পরিবেশন করা রয়েছে বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে ও খাবারের গুণ আমার বেশ ভালো লেগেছে। তারপর স্নান কমপ্লিট করে নিয়ে আঞ্জানি মহাদেব ও সোলাং ভ্যালির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। शुगर क्यूब इसमें क्या पराठा बाकी है? पूरी है या पराठा है? आटा का ना। তারপর যাওয়ার পথে রাস্তার ধারে ড্রাইভারের সুপারিশ করা এক দোকান থেকে আমরা স্নো স্যুট, স্নো বুট ও হ্যান্ড গ্লাভস নিয়ে নিই। স্নো স্যুট ও স্নো বুটের ভাড়া নেয় 300 টাকা করে ও হ্যান্ড গ্লাভস আমরা 100 টাকা করে কিনে নিই। রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ায় অটল টানেল বন্ধ থাকায় সোলাং ভ্যালি যাওয়ার পথে আমরা প্রচুর পরিমাণে যানজট পাই। সে কারণে ড্রাইভার আমাদেরকে পায়ে হেঁটে যাওয়ার কথা বলে। আমরা পায়ে হেঁটে 20 থেকে 25 মিনিট পাহাড়ের উঁচু খাড়া রাস্তা ধরে সোলাং ভ্যালির কাছে এসে পৌঁছাই। ওখানকার লোকাল মানুষদের কাছে জানতে পারি বরফ পাওয়া যাবে আঞ্জানি মহাদেব পাহাড়ে, ও তাদের কাছে এটাও জানতে পারি আঞ্জানি মহাদেব পাহাড়ে যেতে হলে 1.3 কিলোমিটার এটিভি বাইক করে বা ঘোড়ার পিঠে চড়ে বা পায়ে হেঁটে যেতে হয়, কারণ ওখানে যাওয়ার রাস্তাটা অত্যন্ত খারাপ বা এক কথায় এক্সট্রিম অফ রোড। এটিভি বাইক করে আঞ্জানি মহাদেব পাহাড়ের পদদেশে নামার পর প্রথমে যেটা চোখে পড়ে সেটা ধপধপে বরফের চাদরে মোড়া পাহাড় ও পাহাড়ের কোল দিয়ে বেয়ে চলেছে অপরূপ সুন্দর ঝর্ণা ও বরফে ঢাকা পাহাড়ের চূড়াগুলো মেঘেতে ঢুকে পড়েছে। চারিদিকে সৌন্দর্য, ঝর্ণা, জলের স্রোতের শব্দ ও পাখিদের কিচিরমিচির সব মিলেমিশে এক মায়াবী অপরূপ দৃশ্য, যেন ছোটবেলায় দেখা কোনো ক্যালেন্ডারের ছবি। আমরা প্রচুর পরিমাণ মজা করেছি, বরফ নিয়ে খেলেছি, বরফ নিয়ে ছোড়াছুড়ি করেছি, বরফে গড়াগড়িও করেছি, বরফে স্লাইডিংও করেছি, বরফে দৌড়োদৌড়ি করেছি ও বরফে পড়েও গেছি, আবার উঠে দৌড়াতে শুরু করেছি। আমাদের মধ্যে বাচ্চারা বেশি মজা করেছে। তার মধ্যে আমার বন্ধুর মেয়ের নাম স্পাইডারম্যান, বয়স প্রায় 3 বছর। তার বরফ এত ভালো লেগেছে যে সে 2 হাত দিয়ে বরফ খেতে শুরু করে দিয়েছে। আমাদের মুখের হাসিতে পরিষ্কার ফুটে উঠছে বাড়ি থেকে এত দূর জার্নি করে আসার সব ক্লান্তি দূর হয়ে গেছে। আবার মাঝে মধ্যে দেখা মিলছে মাথার ওপর দিয়ে জিপ লাইন ও প্যারাগ্লাইডিং কেউ কেউ করছে। এখানে আমরা মোমো নিয়েছিলাম, খেতে একদমই ফালতু ছিল। খাবারের রেটিং আমি 0 আউট অফ 5 দেব। আমরা 4 জন বড় ও 3 জন বাচ্চা থাকায় আমাদের 3টে এটিভি বাইক নিতে হয়। প্রথমে 1500 টাকা করে বাইক পিছু ভাড়া বলেছিল। আমরা দর কষাকষি করায় আমাদের কাছে 500 টাকা কম নেয়। আমাদের 3টে এটিভি বাইকের ভাড়া পড়ে 4000 টাকা। আর ঘোড়া নিলে আমাদের 4টে ঘোড়া লাগতো, প্রত্যেক ঘোড়া প্রতি 600 টাকা করে বলেছিল। কিন্তু আমরা সবাই মিলে ডিসিশন নিই একটু অ্যাডভেঞ্চার, থ্রিল ও অফ রোডের জন্য সেফ অ্যান্ড বেস্ট হবে এটিভি বাইক। টিকিট কাউন্টার থেকে আঞ্জানি মহাদেব যাওয়া ও আসা এই এটিভি বাইক করে প্রথমবার উপভোগ করতে পেরেছি যে এক্সট্রিম অফ রোড কতটা ডেঞ্জারাস হতে পারে। আর তোমরা যারা মানালি থেকে সোলাং ভ্যালি, আঞ্জানি মহাদেব, অটল টানেল ও সিসু যাবে, স্নো স্যুট এর সাথে বুট থাকে অবশ্যই নেবে ও হ্যান্ড গ্লাভস রাস্তার ধারে দোকান থেকে না কিনে বাড়ি থেকে ওয়াটারপ্রুফ হ্যান্ড গ্লাভস নিয়ে যেতে পারো। আর না হলে যাওয়ার আগের দিন মল রোড থেকে ওয়াটারপ্রুফ হ্যান্ড গ্লাভস কিনে নিও, 100 টাকা করে পাওয়া যায়, আমি দেখেছি। লোকাল মানুষের কাছে খবর পেলাম অটল টানেল আবার যাতায়াতের জন্য খুলে গেছে।
তার কিছুক্ষণ পর আমরা আটল টানেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। সোলাং ভ্যালি কার পার্কিং থেকে আটল টানেল সাউথ পোর্টালের দূরত্ব 11 কিলোমিটার, আর আটল টানেল সাউথ পোর্টাল থেকে নর্থ পোর্টালের দৈর্ঘ্য 9.2 কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,040 ফুট বা 3,048 মিটার উচ্চতায় অবস্থিত এটি বিশ্বের দীর্ঘতম সিঙ্গেল টিউব হাইওয়ে টানেল। এই টানেলটি মানালি এবং লাহোল স্পিতি ভ্যালির মাধ্যমে সংযোগ রক্ষা করেছে। আগে রোতাং পাস হয়ে যেখানে পৌঁছাতে সময় লাগতো 3 থেকে 4 ঘন্টা, এখন এই টানেলের মাধ্যমে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই পথ অতিক্রম করা সম্ভব হয়েছে। এই টানেলটি বিআরআর অধীনে প্রায় 1 দশকেরও বেশি সময়ের প্রচেষ্টায় এই টানেলটি নির্মিত হয়। দীর্ঘ সময় ধরে শীতকালে ভারী তুষারপাতের কারণে লাহোল ভ্যালি দেশের বাকি অংশ থেকে প্রায় 6 মাসের জন্য বিচ্ছিন্ন থাকত। আটল টানেল চালু হওয়ার ফলে এখন বছরে প্রায় 12 মাসই এই রুটে নিরাপদে যাতায়াত করা যায়। টানেলের ভেতরে সুরক্ষার ওপর বিশেষ নজর দেওয়া হয়েছে। পুরো 9 কিলোমিটারের প্রতি 500 মিটার পর পর রয়েছে এমার্জেন্সি এক্সিট রুট। এছাড়া প্রতি 125 মিটারে ফায়ার হাইড্রেন্ট, নিয়মিত বিরতিতে সিসিটিভি ক্যামেরা এবং টানেলের ভেতরের বাতাসের গুণমান পরিমাপ করার জন্য বিশেষ সেন্সর বসানো রয়েছে। এই টানেলের অন্যতম প্রধান আকর্ষণ এর দুই প্রান্তের ভৌগোলিক বৈচিত্র্য। সাউথ পোর্টালে মানালির সবুজ পাহাড়ি পরিবেশ ছাড়িয়ে টানেল অতিক্রম করে নর্থ পোর্টালে পৌঁছলেই চোখের সামনে ফুটে ওঠে লাহোল এর শুষ্ক ও বিশাল পর্বতমালা। এক নিমেষে আবহাওয়া এবং ল্যান্ডস্কেপের এই পরিবর্তন সত্যি দেখার মতো। সাদা বরফের চাদরে মোড়া চারিদিকে বড় বড় পাহাড় ও মাঝ দিয়ে বেয়ে চলেছে চিনাব নদীর সবুজ জল। আবারও দেখে মনে হচ্ছে যে ছোটোবেলার কোনো ক্যালেন্ডারের ছবি। আঞ্জানি মহাদেবের তুলনায় আটল টানেলের নর্থ পোর্টালের পাড়ে অনেক বেশি বরফ দেখা মিলল, কিন্তু আমাদের বাচ্চারা টায়ার্ড হয়ে পড়ায় বরফের কাছে যাওয়া হয়ে ওঠেনি। বেটার লাক নেক্সট টাইম। চেনাব ব্রিজের এক পাশে এক চাটওয়ালার কাছে একটা চাট নিয়েছিলাম, বাট চাটটা খেতে একদমই ভালো ছিল না। তারপর আমরা কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাফেরা করার পরে কিছু ছবি তুললাম, কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলাম। তারপর আমরা মন্ডলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কেটে দেবো, অসুবিধা নেই। তোর নাম বলে দে, ভিডিওটা শুরু। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 মিটার উচ্চতায় অবস্থিত এই মল রোড পর্যটকদের সবচেয়ে পছন্দের জায়গার মধ্যে একটি। মল রোডের প্রধান বৈশিষ্ট্য হলো এখানে সাধারণ গাড়ি চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ, তাই হর্ন বা ট্রাফিকের ঝামেলা ছাড়াই নিশ্চিন্তে হেঁটে বেড়ানো যায়। রাস্তার দুপাশে সারিবদ্ধ দোকান, রেস্তোরাঁ এবং ঐতিহ্যবাহী হস্তশিল্পের শোরুম। কেনাকাটার জন্য এখানকার কুল্লু শাল, কাঠের তৈরি বিভিন্ন জিনিসপত্র এবং গরম উলের পোশাক বেশ বিখ্যাত। পাশাপাশি স্থানীয় সিদ্ধ থেকে শুরু করে হট চকলেট কিংবা মোমোর স্বাদ নিতে পর্যটকরা এখানে ভিড় জমায়। মল রোড ঘোরা কমপ্লিট করে নিয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। হোটেলে পৌঁছে আমরা ফ্রেশ হয়ে নিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর হোটেলের রেস্টুরেন্টে 10 পদের খাবার দিয়ে রাতের খাওয়া শেষ করলাম। খাবারগুলো খেতে বেশ ভালো ছিল। সকাল 6:30। মানালির সকালের কনকনে ঠান্ডা আর দেবদারু বনের নীরবতার মাঝে আমরা এসে পৌঁছালাম হিডিম্বা দেবী মন্দিরে। একদম এই জওয়ানি হে দিওয়ানি সিনেমার সেই ট্রাভেল ভাইবটা অনুভব করা যাচ্ছিল। 1553 সালে রাজা বাহাদুর সিং এই মন্দিরটি তৈরি করেন। 4 তলা বিশিষ্ট এই কাঠ ও পাথরের অনন্য প্যাগোডা স্থাপত্যের ভেতরে কিন্তু কোনো মূর্তি নেই, রয়েছে দেবী হিডিম্বার একটি পদচিহ্ন। মহাভারতের কাহিনী অনুযায়ী ভীমের স্ত্রী হিডিম্বা দেবী এই ধুংরি বনে তপস্যা করেছিলেন। স্থানীয় বাসিন্দারা বিশ্বাস করেন দেবী হিডিম্বা পুরো মানালি উপত্যকাকে সব বিপদ থেকে রক্ষা করেন। সকাল 6:30টায় আসার সবচেয়ে বড় সুবিধা হলো
দিনের বেলার ভিড় আর লম্বা লাইন ছাড়াই একদম শান্তিতে পুরো প্রাঙ্গণ ঘুরে দেখা যায়। ভোরের স্নিগ্ধ আলো, শত বছরের ইতিহাস আর ফ্যামিলি ও বন্ধুর সাথে কাটানো এই মুহূর্তগুলো মানালি ট্রিপের এক অন্যতম সেরা স্মৃতির তালিকায় রয়ে গেল। মন্দির ঘোরা কমপ্লিট করে নিয়ে আমরা চণ্ডীগড় রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। পাহাড়ের সফর শেষ করে এবার আজমির যাওয়ার পালা। মানালি থেকে চণ্ডীগড় রেলওয়ে স্টেশনের দূরত্ব প্রায় 270 কিলোমিটার। নতুন 4 লেনের হাইওয়ে ও বেশ কিছু ফ্লাইওভার ও টানেল তৈরি হওয়ায় এই দীর্ঘ পথ এখন প্রায় 7 থেকে 8 ঘন্টাতেই অতিক্রম করা যায়। মানালি ছাড়ার পর কুল্লু ও মান্ডির দিকে এগোনোর রাস্তাটা অসম্ভব সুন্দর। দুপাশে উঁচু উঁচু সবুজ পাহাড় আর মাঝে মাঝেই পাহাড়ের খাঁজ বেয়ে নেমে আসে তুলোর মতো সাদা মেঘ। সবচেয়ে চমৎকার লাগে যখন সকালের বা বিকালের নরম রোদ পাহাড়ের উঁচু চূড়ার আড়াল থেকে উকি দেয়। পুরো রাস্তাটাই যেন একটা ক্যানভাস। কয়েক বছর আগের তুলনায় এই হাইওয়ে এখন অনেক চওড়া ও নিরাপদ। পাহাড়ের কঠিন বাঁকগুলোর বদলে বেশ কয়েকটি আধুনিক টানেল তৈরি হওয়ায় ভ্রমণের ক্লান্তি অনেকটাই কম হয়ে যায়। রাস্তার ধারে বিরতি নেওয়ার জন্য অনেক ভালো রিফ্রেশমেন্ট পয়েন্ট ও ধাবাও রয়েছে। বিলাসপুর ও কিরাতপুর পেরিয়ে গাড়ি যখন সমতল ভূমিতে পৌঁছায় তখনই চণ্ডীগড়ের সীমানা শুরু। চণ্ডীগড় রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। যাদের চণ্ডীগড় থেকে কানেক্টিং ট্রেন থাকবে তারা হাতে সময় কিছুটা বেশি নিয়ে মানালি থেকে বেরাবে। পাহাড়ের সুন্দর স্মৃতি আর এই মেঘ পাহাড়ের পথ পেরোনোর অভিজ্ঞতা নিয়েই শেষ হলো আমাদের মানালি ভ্রমণের গল্প। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ তোমাদেরকে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে পারো। আবার দেখা হবে আজমির ভ্রমণের পরবর্তী গল্পে। দেখতে থাকো, ভালো থাকো।